মাফিয়া বিস্ট শেষমেশ এ কি হলো আপনার? আপনার বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আমার নামে দৌড়াচ্ছে কেন? তবে কি আমি ধরে নিব আপনি আমায় ভালোবেসে ফেলেছেন? দুর্বল হচ্ছেন আমার প্রতি? সব ভালোবাসা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আর জাস্ট ননসেন্স। দ্য গ্রেট রুশদি কিং এর কোনো দুর্বলতা নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নাও ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে, সোজা ঘর থেকে বের হ। কোন জনরার বই পছন্দ তোর? থামলো মাহি। তিতি বিরক্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো। তা জেনে আপনি কি করবেন? ঠোঁট বাঁকায় মুগ্ধ, গালের ভাঁজে জিভ ঠেলে ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো। তাও ঠিক। মাহি আর দাঁড়ালো না, পায়ের গতি টানলো ফের। তবে এবারে ঘটলো আরেক কাণ্ড। পেছন থেকে ফুট করে তার কবজি সন্ধি টেনে ধরলো রুড়ো মানব। অতপর এক হ্যাচকা টানে মেয়েটাকে ছুঁড়ে ফেললো জানালার কাছে বিছিয়ে রাখা কাউচের নরম গতিতে। এহেন আকস্মিক কাণ্ডে পলক ফেলতে ভুলে গেল সপ্তদর্শী। হাঁ করে তাকিয়ে রইল কেবল। ওদিকে মুগ্ধ মহাশয় বাকেট হাতড়ে দুটো ট্যাবলেট বের করলো। টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি গরম দুধ মাহির মুখের দিকে এগিয়ে ধরে কাট কাট কণ্ঠে বলল, মুখ খোল বান্দির মেয়ে। নাছুর বান্দা মাহি। গতকাল লোকটার হাতে একদলা রক্ত দেখিয়ে আজ কি করে ওই একই হাতে খাবার খাবে সে? মেয়েটার পেট গলে উঠল গতকালের ঘটনা মনে করে। সে তৎক্ষণাৎ নাক মুখ কুচকে বলল, না, আমি খাবো না এসব। দাঁত খিসল মুগ্ধ। সহসাই শক্ত হাতের থাবায় সপ্তদর্শী নরম তুলতুলে চোয়ালখানা আঁকড়ে ধরে হেসে শুয়ে বলল, তুই খাবি, এমনকি তোর বাপ সহ খাবে। বান্দির মেয়ে, মুখ খোল বলছি। সপ্তদর্শীর কোচকানো মুখে রাগের ঝলক স্পষ্ট। সম্মুখে রূঢ় মানবের রুক্ষ মুঠোয় বন্দি থাকা তার নরম চোয়ালখানা অবশ হচ্ছে ক্রমশ। চশমা পরা মায়াবী চোখ দুটো পিটপিট করছে কেমন। নাকের পাতলা ডগাটা মুহূর্তে রং ধরেছে লাল। সপ্তদর্শী তখনই ঝাঁকিয়ে ওঠে নিজ মস্তক। ঘটনা প্রবাহে রূঢ় মানবের রুক্ষ মুঠো খানিক আলগা হতেই মাহি কেমন গজগজ করতে করতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, না বলেছি না? তারপরেও জোর করছেন কেন? কথায় কথায় জোর খাটানোটা খুব প্রয়োজন, তাই না? শব্দদস্যের কথা আর কি তেজ। ভুলবশত কণ্ঠ হয়েছে উঁচু। সে কণ্ঠ কানে যেতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানবের মুখাভাবে নামলো আগের ন্যায় পরিবর্তন। ফর্সা ললাটপটে দেখা মিলল অসন্তোষের ছাপ। মোটা সোটা কালচে হৃদয়ের মধ্যাংশ কুচকে গেল মুহূর্তেই। বাদামি চোখ জোড়ায় লিপটে গেল এক আকাশসম অদৃশ্য আগুনের রাশ। শক্তপুক্ত বা হাতটা তৎক্ষণাৎ মুঠোবন্দি হলেও ডান হাতখানা মুঠোবন্দি করতে গিয়ে বাঁধল আর এক কাণ্ড। যুবকের ডান হাতে ছিল উষ্ণ দুধ ভর্তি একখানা কাচের গ্লাস। মাত্রাতিরিক্ত ক্রোধের চোটে রুক্ষ 5 আঙ্গুলের জোরালো চাপ বাড়াতেই কাচের গ্লাসটা কেমন দুমড়ে মুচড়ে গেল নির্দয় মানবের রুক্ষ হাতের মুঠোয়। মুহূর্তেই চিরবির শব্দ তুলে ভাঙা কাচের টুকরোগুলো আলগোছে দেবে গেল মুগ্ধের সম্পূর্ণ হাতে। পেছনে সীসার টুকরোগুলো আচমকা হাতের চামড়া ভেদ করতেই সম্পূর্ণ হাতটা কেমন ভিজে গেল উষ্ণ তরল রক্তে। রুক্ষ আঙ্গুলগুলোর দাঁড় ছুঁয়ে ছুঁয়ে লুহুর ছিটে ফোটা কেমন অবহেলায় গড়িয়ে পড়ছে মেঝেতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মুগ্ধের রক্তে ভেজা হাতের দিকে। মুখবাবে একরাশ ভয় ভীতি লেপ্টে সপ্তদর্শী কেমন হাড় বুড়িয়ে বলে ওঠে, এটা কি করলেন আপনি? আপনার হাতটা তো কেটে। বাদবাকি বাক্য জীব খসার পূর্বেই ঘটল আরেক বিপত্তি। রূঢ় মানব শক্ত চোয়ালে কটমট করতে করতে তৎক্ষণাৎ টেবিলের উপর থেকে ধারালো বাটার নাইফটা তুলে নেয় হাতে। অতঃপর চোখের পলকে নাইফের তীক্ষ্ণ সুচালু ডগাখানা এগিয়ে আনে সপ্তদোষের কণ্ঠ নালী বরাবর। এরূপ আকস্মিক কাণ্ডে আতঙ্কে বাক্রুদ্ধ মাহি। বেচারের নিঃশ্বাস আটকে গিয়েছে গলার কাছে। নাইফের সুচালু ডগাটা আদৌ কণ্ঠনালীর মসৃণ চামড়া ভেদ করেছে কিনা কে জানে। অথচ এখনই ভয়ের সপ্তদোষের প্রাণ বেরিয়ে যাবার উপক্রম যেন। এদিকে মুগ্ধ আজ ব্যাপরোয়া। রাগে দিক বেদিক শূন্য মানব শক্ত চোয়ালখানা ফুটে শব্দ তুলছে কটমট। বাদামি চোখ দুটোতে সে কি রাগ তার। এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে সপ্তদর্শীকে। মাহি ভারত ফাঁকা ঢুক গিলবার জো নেই এখন। দুর্বল চিত্তে নিঃশ্বাসের গতি পেট টানতে আচানক সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত এসে চট করে আঁকড়ে ধরল মাহির নরম চুলের গোছা। তৎক্ষণাৎ চুলের ব্যথায় কুঁকে উঠে সপ্তদর্শী। পাতলা ঠোঁটের চামড়ায় দাঁত বসিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধের বাজখায় কণ্ঠের হুঙ্কার, আমাকে না বলার স্পর্ধা কোত্থেকে পেলি তুই, জানোয়ারের বাচ্চা? কে দিয়েছে তোকে এই সাহস? একবার ভালো মতো কথা বলেছি বলে ভুলে যাস না আমি কে আর তুই কে। যেখানে তোর মতো হাফ ইঞ্চিকে সাইজ করতে
সেকেন্ড খানেকও লাগবে না আমার। সেখানে তুই কি না আমার সাথে গলাবাজি করিস? কয়েকদিন ধরে মারছি না বলে গায়ে তেল জমেছে, তাই না? বেশি লাফালাফি করলে তোর গায়ের তেলে তোকে চুবিয়ে মারবো। ডু ইউ গেট মি বিচ? শব্দদোষের কণ্ঠা বরাবর চেপে রাখা সুচালু নাইফের ডগায় সামান্য লৌহর উপস্থিতি স্পষ্ট, যেন আরেকটু ফুলে নাইফের তীক্ষ্ণ আগা খপাত করে ঢুকে পড়বে মাহির নরম কণ্ঠা ভেদ করে। নির্দয় মানবের সেদিকে এখন বিন্দুমাত্র খেয়াল নেই। তার শরীর জ্বলছে খুবই। এইটুকুন একটা মেয়ে কিনা কথায় কথায় তার অবাধ্য হয়। এই যে শ্যাডো মনস্টারের নাকচু ব্যক্তিত্বের শানের খেলাফ। রুড়ো মানব গজগজ করছে, চোয়ালের পেশি টানটান করে সে যেই না হাতের নাইফটা আরেকটু দাবাতে যাবে, ঠিক তখনই তার ক্রূর দৃষ্টি গিয়ে আচমকায় আটকালো শব্দদোষীর ফর্সা মসৃণ কণ্ঠায়। রাজহংসের ন্যায় দীর্ঘ সুকোমল গ্রীবাদেশের মধ্যাংশে এক বিন্দু তাজা লৌহ আটকে আছে চকচকে ধারালো চাকুর আঁকায়। এরূপ দৃশ্যে মুহূর্তের অনিচ্ছায় দয়া মায়াহীন হৃদয়টা কেমন দুলে উঠল নির্দয় মানবের। বুকের খাঁচায় লুকায়িত বেয়াদব অঙ্গটা কেমন মুচড়াতে লাগলো অনবরত। যুবকের হাঁসফাঁস বেড়ে গেল পরক্ষণেই। ভেতর ভেতর বইতে লাগলো এক অনিয়ন্ত্রিত ঝড়। আশ্চর্য, মানুষ মারা তো নতুন কিছু নয় তার জন্য, তবু মেয়েটাকে আজ একটুখানি আঘাত করতেই বুক কাঁপছে কেন তার? মনের মধ্যে অমন হাঁসফাঁস লাগছে কেন? মুগ্ধ ভাববার অবকাশ পেল না। শরীরটা তার বড় অস্থির হলো পর মুহূর্তেই। মুখ ব্যক্তিতে ছুড়ে গেল একরাশ বিচলিত ভাবস্রোত। যুবক কেমন অস্থিরতায় ছেড়ে দিল মাহির চুলের গোছা। উদ্ভ্রান্তের ন্যায় নিজ দাম্ভিক হাঁটুখানার ভাঁজ ঠেকালো ফ্লোরের গায়ে। নত মুখেই ফোপাতে থাকা মাহির মুখপানে ঘাড় কাত করে তাকে থেকে যুবক কেমন উদ্ভ্রান্ত অস্থিরতায় বিরতহীন আওড়ালো। এই চাশমিশ, দেখি দেখি কোথায় ব্যথা লেগেছে দেখি। কতটুকু কেটেছে দেখি। মুখ তোল চাশমিশ। ফোপাচ্ছে মাহি। ঠোঁট উল্টে অনবরত ভেজা চোখ দুটো মুছে যাচ্ছে হাতের উল্টো পিঠে। ওদিকে যুবক চেয়ে বড় অস্থির, সেদিকে বিন্দু মাত্র উদ্বেগ নেই তার। মুগ্ধের বারান্ত হাতের রুক্ষ আঙ্গুলের ছোঁয়া গ্রীবাদেশ স্পর্শ করতে গেলেই ঝাঁজে ওঠে মাহি। গলায় এক রাশ কর্কশ ভাব টেনে বলল, থাক, আর জুতো মেরে গরুদান করতে হবে না। নিজে মেরে এখন আবার আসছেন নাটক করতে। যান এখান থেকে, বেয়াদ্দপ লোক। খবরদার ছবেন নামে। আপনার স্পর্শ এবং আপনাকে আমার জাস্ট অসহ্য লাগে। কয়লা ধুলে কি আর অত সহজে ময়লা যায়? ঠিক তেমনি তিরিক্ষি মেজাজের রূঢ় মানবও অত সহজে ভুলেনি নিজ চিরচেনা খোলস। মাহির অমন আঘাত দেখে একটুখানি অস্থির হলেও পর মুহূর্তে শব্দদস্যুর অমন ঝাঁঝানো বাক্যে সেই অস্থিরতার জোর কাটল নিমেষেই। কপাল কুঁচকে গেল ফের। দাঁতের সঙ্গে দাঁত পিষে যুবক কেমন কটমুটি বারন্ত ডান হাতখানা গুটিয়ে নিল আলগুছে। ক্রূর দৃষ্টি মাহির পানি তাক করে উত্তপ্ত কণ্ঠে হিসহিসি আওড়ালো, ভেবে চিনতে বলছিস বান্দির মেয়ে? দেখিস আবার ভবিষ্যতে কথাটা যেন পাল্টে না যায়। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। নেক্সট টাইম ভয় পেয়ে আসিস আমার কাছে, প্যালেসের ছাদটা আছে না, তখন ঠিক ওইখান থেকে একদম নিচে ছুঁড়ে মারবো তোকে। জাস্ট আসিস একবার, বেয়াদবের বাচ্চা। নাক ফুলালো মাহি। মুখ বাবে টানলো এক রাস বিরক্তির ছাপ। সজ্ঞানে অমন একটা নির্দয় বৃষ্টির কাছে কে যেতে চাইবে শুনি? সে তো ভার ছুটে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সামনে যাকে পেয়েছে তার কাছে ছুটে গিয়েছিল। সে কি থোড়ায় জানতো সামনের লোকটাকে? শব্দদোষী মুখ ঘুরায় অন্যত্র। ভেজা চোখ দুটোর দৃশ্যপট বড্ড খোলাটে। গলার কাজটা চিনচিন করছে চিৎকার দিয়ে কাঁদতে না পারার ব্যর্থতায়। ওদিকে মুগ্ধ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে ফ্লোরে পড়ে থাকা ওষুধের প্যাকেট দুটো আলগোছে তুলে এনে রাখলো টেবিলের উপর। অতপর শক্ত মুখে কপাল কুঁচকে মেয়েটাকে বলে উঠে, ওষুধগুলো খেলে খা, না খেলে মরে যা ঘাটতেরার ঘরে ঘাটতেরা। ঠোঁটের কোণ কামড়ে ধরল মাহি। এক মুহূর্ত চোখ দুটো বুজে রেখে নিঃশ্বাস ছাড়লো বড় করে। পরক্ষণেই ঘাড় বাঁকিয়ে তাকালো চলতি যুবকের পানে। যুবক গটগট পা এগোচ্ছে ঘরের দরজার দিকে। তার ডান হাত দিয়ে এখনো চুয়ে পড়ছে লহু। সপ্তদর্শী কপাল গোটা এবার। খানিকক্ষণ চুপ থেকে আচমকা গলা উঠিয়ে বলে বসে, আপনি কি উল্টাপাল্টা কিছু খেয়ে এসছেন? ব্যস্ত কদম জোড়া ফুট করে থেমে গেল মুগ্ধের। সন্দিগ্ধতায় ঘাড় বাঁকার সামান্য। কণ্ঠে একরাশ কাট কাট ভঙ্গিমা ঢেলে দাঁত খেঁচে আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ মিনিং বান্দির মেয়ে? গাল বাঁকায় মাহি। ডান হাতের তর্জনে উঁচিয়ে নাকের ডগায় নেমে আসা চশমাটা আলগুছে ঠেলে দেয় উপরে। পরক্ষণেই ক্ষুদ্রকায় বদনখানি নাড়িয়ে শব্দদস্যু উঠে দাঁড়ায় বসা ছেড়ে।
পায়ের গতি বিছানার পানি টেনে সে কেমন কাঠ কাঠ কণ্ঠে বলল, না মানে, আজ আমার জন্য আপনার অত দরদ উতলে পড়ছে দেখে ভাবলাম রাতের নেশা বোধহয় দিনে ফেলেছেন। তৎক্ষণাৎ মাথায় আগুন জ্বলে উঠল মুগ্ধের। দাঁত কিরমির করতে করতে রুড়ো মানব ঘুরে দাঁড়ালো পর মুহূর্তেই। শক্ত দৃষ্টি তার অদরের ব্যাট সাইড টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা মাহির পানি পড়তেই যুবক পা টানল সেথায়। গড়গটিয়ে মাত্র 4 কদমে চলে এলো সপ্তদর্শীর পেছনে। মুখবাবে ভীষণ তেজ নিয়ে শক্ত হাতে সপ্তদর্শীর কোনোই আঁকড়ে তাকে এক হ্যাচকা টানে নিজের দিকে ঘুরে নেয় ব্যাপুরা মুগ্ধ। আহত ডান হাতে মেয়েটার দিকে থাপ্পড় উঁচাতে সহসা ভয়ে নাক মুখ কুঁচকে নেয় মাহি। দু হাতের উল্টো পিঠ উঁচিয়ে আড়াল করে নেয় নিজ মুখ। ব্যাপুরা যুবক থমকায়। সপ্তদশীর হাতে থাকা ওয়েন্টমেন্টের দিকে চোখ পড়তেই থমকেছে তার হাত। সন্দিগ্ধতায় কুঁচকে গিয়েছে কপাল। রূঢ় ভাসী মানব পরক্ষণে কটমটি আওড়ায়। আবার কোথায় কেটেছে তোর? ধীরে সুস্থে স্থির হলো মাহি। আলতো করে হাত নামিয়ে আনলো মুখমণ্ডলের উপর থেকে। মুখে কুলো পেটেছে মায়াবিনী। সম্মুখে রূঢ় মানব উত্তরের অপেক্ষায় থাকলেও প্রত্যুত্তর করবার কোনো রূপ তারা দেখায় নিশ্চয়ই। এতে যেন মুগ্ধের মাথা ভর্তি উত্তপ্ত আগুনিয়ে আরেক কৌটো ঘি পড়ল। যুবক কেমন কটমট করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল মাহির কোনোই। অতঃপর শক্ত হাতের তালু দিয়ে নিজ ঘাড় ডলতে ডলতে কিরমির করে আওড়ালো, সবার পেটে যে সব কিছু হজম হয় না তার জলজান্ত প্রমাণ কে জানিস বান্দির মেয়ে? অবুধ সপ্তদর্শী মুখ তুলে তাকায় সম্মুখে। চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো কেমন হতবুদ্ধির ন্যায় তাকে রইল মুগ্ধের পানে। হত বিহব্বলতায় দূরত্ব বাড়া অথর্যগুলির ফাঁকগুলি অস্ফুটে বেরোলো। কে? ঘাড় কাত করলো মুগ্ধ। মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে কর্কশ কণ্ঠে বলল, তুই ছাড়া আর কে বান্দির মেয়ে? অপমান। হে যেন মুখের উপর অপমান। সপ্তদর্শীর বেজায় রাগ উঠল। নাকের পাটা ফুলিয়ে সে দুহাত ভাঁজ করলো বুকের কাছে। গজগজ করতে করতে বলল, কথায় কথায় ঠেস না মারলে আপনারও যে হজম শক্তিতে সমস্যা হয় সেটাও তো বলতে পারেন। রাগের পারদ তরতর করে উপরে উঠছে মুগ্ধের। তবু যুবকের সেকে নিয়ন্ত্রণ নিজের উপর। সপ্তদর্শী অসুস্থ বিধায় হাত দুটো আজ লাগাম টেনেছে তার। নয়তো এতক্ষণে ঠিকই তুল কালাম বেঁধে যেত এখানে। রাগী মানব কেমন ফুসফুস করছে সাপের ন্যায়। দুহাত আলগোছে কোমরের পাশে উঠিয়ে কটমুটি শুধালো, তারপর? লোকটাকে ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেয়েছে মাহি। তাকে আর অত সহজে হাতছাড়া করে সপ্তদর্শী। সে কেমন ভেঙচি কেটে ওয়েন্টমেন্টটা এগিয়ে দিল মুগ্ধের পানে। গম্ভীর মুখে অনুভূতিহীন কণ্ঠে বলল, কিছু না, নিন ক্ষত জায়গায় ওষুধটা নিজে নিজে লাগিয়ে ফেলুন। আপনার গায়ে তো আবার স্পর্শ করা যায় না। তরাক চোখ কুচকায় মুগ্ধ। একবার বাড়িয়ে রাখা ওয়েন্টমেন্টের দিকে আরেকবার মাহির পানে দৃষ্টিপাত করতেই চোয়াল শক্ত হলো মুগ্ধের। যুবক বোধ হয় হারালো নিজ হিতাহিত জ্ঞান। সে কেমন দাঁত কিরমির করতে করতে এক পা করে এগুলো মাহির দিকে। তার এমন কাণ্ডে ভরকায় মাহি। এতক্ষণ তুতা পাখির মতো মুখে মুখে তর্ক করলেও এখন কেন যেন বড় ভয় লাগছে তার। শুকনো ফাঁকা ঢুক গিলেই পেছাচ্ছে কদম। আর এর মধ্যে তার পা আটকালো বিছানার সঙ্গে। পেছানোর জায়গা অন্ত হতেই মুখ কেঁপে ওঠে মাহির। ভারত দৃষ্টির সম্মুখে তাকাতেই চোখাচোখি হলো রূঢ় মানবের ক্রূর দৃষ্টির সনে। সেই গচ্ছে তার গা ছুঁই ছুঁই মাহির বদন। মাহি তৎক্ষণাৎ কোনোরূপ উপায়ন্তর না পেয়ে আরেকটু পেছাতেই সে কেমন ঢুলে পড়ল বিছানার কোলে। পড়ে গিয়ে হকচোখের সামনে তাকাতে দেখলো মুগ্ধ কেমন দাঁত খিচে বলে যাচ্ছে, তাই না? আমাকে স্পর্শ করা যায় না, অথচ গতকাল আমায় স্পর্শ আগে অনুমতি নিয়েছিলি তুই বান্দির মেয়ে। তাহলে এখন আবার স্পর্শ করা যায় না বলে নাটক করছিস কেন? মানে যখন তখন টিপিক্যাল মেয়েদের মতন নাটক না করলে ভাল লাগে না তোর, তাই না? যত সব বেয়াদব মেয়ে ছেলে। রাখ তোর ওয়েনমেন্ট তোর কাছে, তুই বেশি করে লাগা বান্দির মেয়ে। আসছে নিজের সোকল দরদ দেখাতে, সাচে রাবিশ। বলে আর এক মুহূর্ত দাঁড়ায়নি মুগ্ধ। তখনই সে পা ছুটালো দরজার পানে। এদিকে সে চলে যেতেই মুখ ভেঙচি কাটে মাহি। নাখুশ ভঙ্গিতে বিড়বিড় করে বলে ওঠে, সবাইকে নিজের মতো মনে করে বেয়াদ্দব লোক। মস্তান, আপনার হাতে এই অবস্থা কেন? ক্ষত দেখে মনে হচ্ছে এখনও তাজা। দিন, আমি ব্যান্ডেজ করে দিই। বিশালাকৃতির রাজকীয় কক্ষের তক্তকে কাচের মেঝেতে দাঁড়িয়ে আছে অ্যাডউইন।
আদরের বৃহদাকার আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মুগ্ধ। গায়ে জড়াচ্ছে শ্যাডো মনস্টারের চিরচেনা বেশভূষা। বেখেয়ালি পুরুষ এখনো নিজ ক্ষত হাতখানায় না লাগিয়েছে ব্যান্ডেজ আর না লাগিয়েছে কোনো রূপ ওয়েন্টমেন্ট। ক্ষত থেকে নির্বিকারে গড়াচ্ছে লুফু। তা দেখে চিন্তার বুলি আউড়ে উঠে অ্যাডুইন। অথচ তার অমন কথা মনস্টার আদৌ কানে তুলল কি না কে জানে। লোকটা কেমন গম্ভীর মুখে তৈরি হচ্ছে দেখো। অ্যাডুইন দুনামুনা করছে। খানিকক্ষণ চুপ থেকে ফের চিন্তিত কণ্ঠে শুধালো, মনস্টার প্লিজ লেট মি টু ডু দিস। এই পর্যায়ে চকচকে আয়নার প্রতিবিম্বিত হওয়া অ্যাডুইনের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করল মুগ্ধ। ডান হাতে নিজের সিগনেচার ব্রেসলেট পরতে পরতে কিরমির কণ্ঠে আওড়ালো, জাস্ট ওয়েল অন ইয়োর ওন মেশিন অ্যাডউইন, দিস ফাকিং চিপ শর্টস ডোন্ট এফেক্ট মি অ্যাট অল। সো তোর এত আলগা পিরিত দেখাতে হবে না, পরে দেখা যাবে ঔষধের বদলে বিষ মিশিয়ে দিচ্ছিস। আটকে ওঠে অ্যাডুইন। নিজ ব্যক্তিত্বে মিথ্যে কালিমা লাগায় বেচারার মুখটা হয়েছে শক্ত। মনে এক পশলা ম্যাগ জমিয়ে যুবক কেমন অনর কণ্ঠে বলল, আমি এতটাও বিশ্বাসঘাতক নই মনস্টার। আপনি আমাকে এভাবে অবিশ্বাস করলেন? বাঁকা হাসি মুগ্ধ। মুখের উপর কালো রঙা ফুল ফেস মাস্কটা পরে নিয়ে হাত বাড়িয়ে টুপি তুলল মাথায়। তখনই বাঁদিকে হাত বাড়াতে একজন নতমুখী গার্ড বেশ বাধ্যতায় একখানা মখমলি কাপড়ে আবৃত একখানা বড়সড় থালা এগিয়ে ধরল মনস্টারের দিকে। থালার উপর সাজিয়ে 7 ধরনের নামি দামি সুগন্ধি। তন্মধ্য মনস্টার মহাশয় হাত বাড়িয়ে তুলে নিলেন ক্লাইভ ক্রিস্টিয়ান নং 1 ব্র্যান্ডের পারফিউমটা। দু একবার ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে পারফিউম স্প্রে করে মুগ্ধ কেমন বাঁকা কণ্ঠে বলে উঠে, যেখানে আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না, সেখানে হু দ্য ফাক ইউ আর। ফুস করে নিঃশ্বাস ফেলল অ্যাডউইন। সে বেশ জানতো মনস্টারের উত্তর ঠিক এমনটাই হবে। তারপরও যে সে কেন এমন প্রশ্ন করে কে জানে। মনস্টার পুরোপুরি তৈরি ভিডিও কনফারেন্সের জন্য। তার দাম্ভিক কদমচূড়া ঘরের বাইরে অগ্রসর হতেই পিছু পিছু এগুলো অ্যাডউইন তড়িঘড়ি করে কিছু একটা ভেবে জানান দিল, মনস্টার খবর পেয়েছি জঙ্গলে কয়েকজন আস্তানা বেঁধেছে, যে কোনো সময় পেলে যে ঢুকে পড়তে পারে। আপনি জাস্ট অর্ডার করুন মনস্টার, এক্ষুনি সবগুলোকে আমি মাটিতে পুঁতে ফেলবো। শুনল মুগ্ধ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট দুটো পিষে হাসল নীরবে। বা হাত পকেটে গুজে সম্মুখে অগ্রসর তার ব্যস্ত কদম। নির্লিপ্ত কণ্ঠের জবাব শোনা গেল মুহূর্ত বায়ে, ওহ ফাক অফ অ্যাডউইন, সব কিছু নিয়ে এত প্যারা নিতে নেই। আসতে দে বাস্টারদের, অ্যাটলিস্ট ওরাও জানুক মনস্টার তার শত্রুদের কত আবেগ ঢেলে আদর করে। ওরা আসুক, পরবর্তীতে ওদের গা থেকে মাংস আলাদা করার কাজটা না হয় আমার পেটস করবে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, সো চিল। বাঁকা হাসল অ্যাডুইন। মনস্টারের রেহানো কনফিডেন্স যে বড় পছন্দ তার। যুবক নীরবে মাথা নাড়িয়ে বলল, ওকে মনস্টার। সামনে প্রজেক্টর, চলছে ভিডিও কনফারেন্স। ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরে রাখা মনস্টারের দিকে। বিশাল এক রাজকীয় আসনে পায়ের উপর পা তুলে বসে আছে মনস্টার। মাথায় মন বড়সড় গোলাকার টুপি থাকলেও তার মুখমণ্ডলের উপর অন্ধকার বিরাজমান। তার বাঁদিকে দু হাতের পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। ডান দিকে প্রাডু। প্রজেক্টরের পর্দায় দেখা যাচ্ছে গোটা দৃশ্য এক ক্ষমতাবান গ্যাংস্টারদের। প্রত্যেকেই কেমন মাথা নুয়ে এক একে নিজেদের বক্তব্য পেশ করে যাচ্ছে। সবার বক্তব্য যখন শেষ প্রান্তে এসে ঠেকেছে ঠিক তখনই গুরু গম্ভীর রসভারী কণ্ঠে আওয়াজ তুলল রুশদি কিং। সে কি দারাজ কণ্ঠ তার, যে কণ্ঠের একটুখানি শব্দ শুনতে কাঁপন ধরেছে প্রত্যেকের বুকে। প্রাণ ভয় কেউই আর চোখ তোলার সাধ্যে পায়নি। এদিকে রুশদি কিং ভাগ বাটোয়ারায় মত্ত। ডান হাতে একখানা রিভলভার নাড়িয়ে চাড়িয়ে বলে যাচ্ছে, আগামী 3 দিনের মধ্যে শিপ লোয়াজিমা স্পেন বর্ডার ক্রস করার আগেই সেটাই হামলা বসাবি চাশমিশ। আর ফ্রান্সের লেসেলে পাওয়া কয়লার খনি। সম্পূর্ণ কথাটা শেষ হবার পূর্বে পাশ থেকে অ্যাডউইন কেমন ফিসফিস করে বলে ওঠে, মনস্টার ইউ আর ইন কনফারেন্স। তড়িৎ মাথায় রক্ত উঠে গেল মনস্টারের। কথার মাঝে ব্যাঘাত তার সহ্য হয় না। এত বড় কথাটা জানা সত্ত্বেও অ্যাডউইনের এহেন হস্তক্ষেপে চিরবিড়িয়ে উঠে মুগ্ধ। টুপিটার সামান্য উঁচিয়ে সে কেমন আগুন চোখে তাকালো অ্যাডউইনের পানে। বিকট এক হুঙ্কার ছুড়ে আওড়ালো, হাউ ডেয়ার ইউ ইন্টারাপ্ট মি? প্রাণের মায়া নেই তোর বাস্টার্ড? থতমত খেয়ে বসে অ্যাডউইন।
তড়িৎ প্রাণের ভয়ে দু হাঁটু গেড়ে বসল মেঝেতে, মাথাটা নুয়ে ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, মনস্তার আপনি ভুল না, আসলে আপনি ডিরেক্টরের জায়গায় চাশমিশ বলেছেন। নিজ দোষ স্বীকারে অপ্রস্তুত মনস্টার তিরিক্ষি মেজাজে দাঁত কিরমির করে তখনই মুঠোবন্দি করলো দু হাত। অন ক্যামেরায় এতক্ষণ ধরে সবাই দেখছে সব, তবে যেই না মনস্টার ক্যামেরার দিকে ঘুরলো অমনি বেচারারা মাথা নুয়ে নিল ফের। মুগ্ধ হিসিসে যাচ্ছে, কটমট ধ্বনিতে ফের আওড়ালো, কালকের মধ্যে ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লার খনিগুলো নিজেদের আওতায় নিবি। চাশমিশকে বলবি। এবারে নিজে নিজেই থেমে গেল মুগ্ধ। নিজ বাক্যে মনোযোগ পড়তে যেন আকাশ থেকে পড়ল সে। হতবাকতার শীর্ষে পৌঁছে গেল পর মুহূর্তেই। শক্ত ছোঁয়ালে চিরবিড়িয়ে বিড়বিড় করলো, হোয়াট দ্য ফাক আই এম সেইং। বিরক্ততায় ভরে গিয়েছে মনস্টারের তনুমন। ওই বেয়াদব ঘাটতেরা মেয়েটা আবারও তার ধ্যানে চড়ে বসেছে, ঠিক আবারও। কিন্তু এবার যুবক চলবে না। নিজের বেয়ারা মনের অসভ্যতাকে এক প্রকার চুলোয় চড়িয়ে যুবক কেমন গজগজে উঠে গেল বসা ছেড়ে। কটমট কণ্ঠে কেবল বলল, ফাক অফ এভরিথিং। কথাটা যেন আচমকা মাথার উপর বজ্রপাতের ন্যায় শোনালো সকলের নিকট। দ্বিধা দ্বন্দ্বে পড়লেন বেচারারা। গত 1 মাস ধরে মনস্টারের সময়ের জন্য অপেক্ষা করেছে তারা। আজ যখন সময় দিতে চাইল, তাও কিনা মাঝপথে থামিয়ে দিল। সকলে যখন হা হতাশে মত্ত, তখন গুরু গম্ভীর ভিক্টর কেমন বিচক্ষণী কায়দায় ভাবতে লাগলো অন্য কিছু। মনস্টার তখন কি বলল? 2 বার চাশমিশ উচ্চারণ করলো। বাট এই চাশমিশটা কি, যে কিনা মনস্টারের বিচক্ষণ মস্তিষ্কে কবজে করেছে? ভিক্টর গম্ভীর, কথাটা খুব একটা ফেলে দেবার মতো নয়। প্রজেক্টের ক্যামেরা অফ করেছে অ্যাডুইন। প্রাডাকে ভেতরে রেখে নিজে চলে গিয়েছে বাইরে। ওদিকে মুগ্ধা কেমন বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে বিশ্বলাকার কাচের তৈরি দেয়ালের সম্মুখে। মাথার টুপি, মুখমণ্ডলের মাস্ক সব কিছু অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। যুবকের বাদামি ঠোঁট দুটোর ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। সম্মুখের কাচের দেয়ালে প্রতিবিম্বিত নিজ প্রতিবিম্বের পানে তাকিয়ে আছে মুগ্ধ। সিগারের লম্বা লম্বা টান বসিয়ে সে কেমন বিরক্তি ভরা কণ্ঠে নিজ প্রতিবিম্বকে চিরবিড়িয়ে বলে ওঠে, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে? এত এত মেয়ে থাকতে ওই এক ঘাড়তেরা বান্দির মেয়ে কেন যখন তখন তোর ধ্যানে চড়ে বসে? সমস্যা কি তোর? টেস্ট এত খারাপ কেন? যা 1 গ্লাস পানিতে গিয়ে ডুবে মর শালা, তাতে যদি লজ্জা হয় তোর। নিজেকে অথ গালাগাল দিয়ে কি বোঝাতে চাচ্ছে যুবক? সে কি আদৌ জানে তা? মুনলাইট, তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও কি হয়েছে। হতভম্ব মাহি। শব্দ তো শীর্ষশ্রী মুখখানায় লেপটে গিয়েছে হতবাকতার ছাপ। মিলার কেমন অস্থির ভঙ্গিতে ছুটে এসেছে দেখো। তার উপর কোনোরূপ বলা কাওয়া নেই। তাকে নিয়ে ফের ছুটল কক্ষের বাইরে। মিলা যতটা অস্থির, ঠিক ততটাই হতভম্ব মাহি। মিলার নরম মুঠোয় চেপে রাখা নিজ কবজি সন্ধিখানিক মুচড়াচ্ছে শব্দদোষী। ছুটন্ত ও তরুণীর সঙ্গে পায়ের তাল মেলাতে বড় হিমশিম খাচ্ছে সে। সময় নিয়ে হতভম্বতা কাটিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ মিলা? থামলো তরুণীর ছুটন্ত কদম। আলগোছে শরীর ঘুরে তাকালো পেছনে। বড় বড় নিঃশ্বাস ফেলে আতঙ্কিত কণ্ঠে বলল, করিডোর দিয়ে এক ঝলক নিচে তাকাও মুনলাইট, বুঝে যাবে সব। কপাল গোছালো মাহি। সন্দিষ্ঠতায় কুচকে গেল চশমা পরা মায়াবী চোখ দুটো। সে কেমন রয়ে শুয়ে কবজি ছাড়ালো মীরার হাতের মুঠো থেকে। অতপর গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল করিডোরের রেলিংয়ের দ্বারে। আলতো করে মাথা বের করে নিচে খানিক উঁকি দিতেই বুঝে ঝটকা খেল শব্দদর্শী। ঝটকার তাড়নায় তখনই শক্ত করে চেপে ধরল রেলিংয়ের দ্বার। শব্দদর্শীর চোখের দৃষ্টি হয়েছে বিস্ফোরিত। ঠোঁট যুগলের দূরত্ব বেড়েছে হতবাকতায়। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরে বইয়ের স্তূপ। একে একে গাডরা বইগুলো নিয়ে আসছে উপরে। তাদের গন্তব্য নিশ্চয়ই 3 তলায়। মাহি হতবাকতায় বাকরুদ্ধ। চমকে তাকিয়ে থাকতেই পাশ থেকে শুনল মিলার সন্দিহান কণ্ঠ, তুমি বলেছিলে বই আনতে। মাহি রাগ করল না। তার অবাক ভাবস্রোত এখনো বিরাজমান। নিচে তাকিয়ে থাকতে হঠাৎ দেখল গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে থাকা গোলাকার কারুকাজের জায়গাটা এসে দাঁড়িয়েছে রুড়ো মানব। 2 হাত পকেটে গুজে সে কেমন রয়েছে মাথা তুলে তাকালো উপরে। মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। আশ্চর্য, মাহি চোখ সরায়নি। উল্টো তার চোখ যেন চিৎকার দিয়ে রুড়ো মানবকে বলছে, আপনি কি পাগল?
রূঢ় মানব কি বুঝলো সপ্তদোষের চোখের ভাষা? নয়তো সে কেন অমনভাবে বাঁকা হাসলো? মাথাটা আলগোছে কাত করে সে বোধহয় একই চোখের ভাষায় জানালো, মনে হয়। চোখে চোখে কথা বলতে হলে চোখের ভাষা জানতে হয়, বুঝতে হয় একে অপরের মনস্তত্ত্ব। অথচ কাণ্ড দেখো, সর্বক্ষণ দাগ কুমড়োর ন্যায় সম্পর্ক যাদের, তারা কিনা আজ চোখে চোখে কথা বলছে। শব্দদর্শীর সর্বমুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ঘটনাচক্রে হৃদয় স্থানান্তরিত হয়েছে কপালে, বিস্ময়ে গোল হয়েছে চশমা ঢাকা চোখ দুটো। নরম তুলতুলে অধর যুগলের দূরত্ব বেড়েছে খানিক। মৃদু হাওয়ার দোলনিতে দুলতে থাকা পাত্র পল্লবের ন্যায় কাঁপছে শব্দদোষীর গোলাপে আভায় ছেয়ে থাকা ওষ্ঠপুট। নিষ্পলক দৃষ্টি কেমন এক দৃষ্টি তাকিয়ে আছে গ্রাউন্ড ফ্লোরের গোলাকার অংশে সটনভাবে দাঁড়িয়ে থাকা মুগ্ধের পানে। যুবক স্থির, বলিষ্ঠ হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে, শক্তপোক্ত গায়ে ভীষণ কষ্টে চেপে চুপে আছে একখানা কালো রঙা শার্ট। গাঢ় বাদামি চোখজোড়া যেন নিঘাত এক ঘন জঙ্গল। তা দিয়েই যুবক কেমন গভীর দৃষ্টি তাকিয়ে আছে তিনতলার করিডোর পানে। ডান দিকের পিয়ার্সিং করা ভ্রুটা খানিক উঁচিয়ে রেখেছেন সুদর্শন। বাঁদিকের পিয়ার্সিং করা বাদামি ঠোঁটটা তার আটকে আছে ক্যানাইন দাঁতের নিচে। তার মুখভঙ্গি বড্ড শান্ত আজ, যেন খুব বড় এক প্রশান্তিময় কাজ মাত্রই সম্পন্ন করে এসেছেন জনাব। শব্দদর্শীর হতবাক চাহনি দেখে অভিভূত ও মুগ্ধ আলগোছে ঘাড় নামিয়ে কদম বাড়ালো এলিভেটরের দিকে। ওদিকে শব্দদর্শীর দৃষ্টি স্থির। যুবক চক্ষু আড়াল হলেও তার ঘুর ভাঙেনি এখনো। বোকার ন্যায় উঁকি দিয়ে আছে রেলিংয়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে। সময় বোধ হয় পেরিয়েছে মিনিট পাঁচেক। আরই মধ্যে একজোড়া বুট পরিহিত কদম আলগুছিয়ে এসে দাঁড়িয়েছে শব্দদর্শীর সন্নিকটে। অথচ ঘুরে ডুবে থাকা শব্দদর্শীর সেদিকে হুঁশ নেই। তবে অচিরে তার ঘুরের সূক্ষ্ম সুতোয় চির ধরল যুবকের কর্কশ কণ্ঠে, লাভ দিবি নাকি বান্দির মেয়ে? হুটহাট বাক্যে ভরকায় মাহি। নীরব মস্তিষ্ক ফুট করে ধ্যান ফিরে পাওয়ায় সামান্য কম্পিত হলো শব্দদর্শীর ক্ষুদ্র দেহ। দেহের অর্ধেকটা আগে থেকে রেলিংয়ের উপর দিকে ঝুঁকে থাকায় মুহূর্তেই বাঁধল আরেক বিপত্তি। দোদুল্যমান ক্ষুদ্র দেহখানি তার হঠাৎ তাল সামলাতে না পেরে সম্মুখে ঝুঁকে পড়তে গেলেই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এগিয়ে সে আচমকা শব্দদর্শীর পাতলা কোমর আঁকড়ে ধরে শূন্যে তুলল শব্দদর্শীর টলমলে কদম দুটো। ঘটনা প্রবাহে ভীত সন্ত্রস্ত মাহি তৎক্ষণাৎ ভার্ত কণ্ঠে চেঁচে উঠে কুচকে নিয়েছে চোখ মুখ। বোকা শব্দদর্শী মুখ গুজেছে হাতের আড়ালে, পা দুটো তার শূন্যে দোদুল্যমান। এহেন অদ্ভুত ব্যাপার অনুভূত হতে ভয় কাটল মাহির। ধীরে ধীরে হাতের পর্দা সরতে লাগলো তার কোমল মুখখানার উপর থেকে। চোখ দুটো পুরোপুরি অনাবৃত হতেই শব্দদর্শীর দৃষ্টি আটকালো সম্মুখে। হে কি, সে এখনো আগের জায়গাতেই আছে, এখনো পড়ে যায়নি? মাহি কেমন হতবাক হলো। ধীরে সুস্থে ঘাড় ঝুঁকে নিজ বদনে দৃষ্টি তাক করতে দেখল তার সরু এবং মৃণাল তুল্য কুটিতে সাঁকড়ে আছে একখানা শক্তপোক্ত হাতের বাঁধনে। চোখ দুটো তখনই কপাল ছুল মাহির। বোকার ন্যায় ঘাড় বাঁকাতেই হুট করে তার সরু নাকের ডগাটা গিয়ে ঘষা খেল যুবকের প্রশস্ত বুকের সঙ্গে। ইস, শব্দদোষী নাক কোচকায় ফের। পাতলা নাকের ডগাটা বুঝি এক্ষুনি ভেঙে পড়বে তার। শব্দদোষী হাত দিয়ে অনবরত ডলে যাচ্ছে নাক। পরক্ষণেই ঘাড়ের পেশি সামান্য কুচকে মাথা তুলতে চোখাচোখি হলো রূঢ় মানবের বাদামের চোখ দুটোর সঙ্গে। ভরকায় মাহি শুকনো ফাঁকা ঢুকিলে আমতা আমতা করতে লাগলো বোকামি। বোকার ন্যায় বলে বসলো, আপনি এখানে কখন এলেন? শব্দদোষীর হেন বিস্ময় হতো কণ্ঠ শুনেও গম্ভীর মুগ্ধ। তখনই এক হ্যাচকা টানে মাহির ক্ষুদ্র বদনখানি রেলিংয়ের দাঁড় থেকে টেনে এনে এক ঝটকায় আলগা করলো নিজ হাতের বাঁধনে। গুরু গম্ভীর মুখে স্পষ্ট নাখুশের ছাপ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালো, অতিরিক্ত খুশিতে রেলিং টপকে ঝাঁপ দেবার প্ল্যান করেছিলি নাকি বান্দির মেয়ে? হতভম্ব মাহি, চোখ দুটো বিরক্তিতায় শুরু করেছে পরক্ষণে। কণ্ঠে একরাশ তেতো ভাব ঠেলে সে কেমন গাল ফুলে শুধালো, মুখ খুললে যা তা বলতে হয়, তাই না মিস্টার বিস্ট? আপনাকে কে বললো আমি ঝাঁপ দেবার পায়তারা করছিলাম? সঙ্গে সঙ্গে কোনো প্রত্যুত্তর করা মনস্টারের ধাঁচে নেই। আজও তার ব্যতিক্রম হলো না। যুবক প্রত্যুত্তর না করে কেমন শক্ত মুখে প্রস্থান ঘটাতে উদ্যত হলো।
দুটো কদম সম্মুখে ফেলতেই আবারও কি মনে করে থেমে গেল মাঝপথে। শক্তপোক্ত ঘাটটার সামান্য বাকি রাশভারী কণ্ঠে আওড়ালো, করিডোরের বাঁদিকে লাইব্রেরি, বই পড়তে ইচ্ছে হলে সেখান থেকে পড়বি। ছোট ছোট বাক্য দুয়েক আওড়ানোর শেষে আর থামেনি রুড়ো মানব। কেমন ধূপধাপ শব্দ তুলে চলে গেল সম্মুখ থেকে। অন্যদিকে আবাকের শীর্ষে দাঁড়িয়ে আছে শব্দদোষী। থমকেছে তার মুখ অভিব্যক্তি। নির্দয় লোকটা কি বলে গেল? সে লাইব্রেরি বানিয়েছে, কিন্তু কার কথাই বানিয়েছে? মাহির সামান্য একটা বই চাওয়াই বানিয়েছে? একের পর এক প্রশ্ন গিজগিজ করছে শব্দদোষীর মাথায়, তবে উত্তর মিলবার জো নেই তেমন। মাহি সন্দিগ্ধ ভঙ্গিমা ফুটিয়েছে সর্বমুখে, কপালের চামড়া গুছিয়ে আপন মনে ভাবছে, আপনার ইদানিংয়ের কর্মকাণ্ডগুলো বড্ড রহস্যময় ঠেকছে মিস্টার বিস্ট। পরিশেষে কি করতে চাচ্ছেন আপনি? হাওয়ার ব্যাগ বাড়ছে ক্রমশ। বিশাল আকাশের বুকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিদ্যুৎ ঝলকানি। কয়েকজোড়া সতর্ক কদম ধীরে ধীরে এগোচ্ছে জঙ্গলের দুর্গম পথ দিয়ে। পরনে বিদঘুটে কালো রঙা ব্যাগি প্যান্ট, একই রঙা শার্টখানা ইন করে রাখা প্যাটের ধারে। হাতে বিশাল স্নাইপার, যার গোড়া ঠেকে রাখা প্রত্যেকের বুকের কাছে। সবার মুখ ঢেকে আছে সবুজ রঙের পাতলা রাউন্ড মাস্কে। ভেজা পথে এগোচ্ছে তারা। পায়ের পর জুতোর পাটাতন পানি ভর্তি কাদায় পড়তে চপচপ শব্দ তুলছে চারপাশে। প্রত্যেকে বড্ড সতর্ক, বারংবার ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক দৃষ্টি বোলাচ্ছে। আর কিছুটা এগুলি মনস্টার হিডেন প্যারাডাইস। গন্তব্যস্থল খুব বেশি দূরে নেই বুঝতেই সকলের চোখ দুটো কেমন চিকচিক করে উঠল খুশিতে। পায়ের গতিতে আরও খানিকটা জোর ঢেলে তারা কেমন এগোচ্ছে দেখো। বিশাল বিশাল ওক গাছগুলোকে পাশ কাটিয়ে চলে যেতেই বাঁদিকের মস্ত বড় ওক গাছের পেছন থেকে ঘাড় বের করে আনে আর এক সুদর্শন। মুখাভাবে এক রাস শঙ্কিত ভাব ঠেলে সে কেমন আপন মনে বিড়বিড় করলো, কারা এরা? আমাদের আগে মনস্টারের প্যালেসে হামলা চালাতে চলে এলো যে। কমান্ডার তো এই বিষয়ে কিছুই বলল না। কিল মনস্টার মিশনে কর্মরত জাপানিজ সুদর্শন কমান্ডার মায়াঙ্ক পাঠানের তত্ত্বাবধানে ঘাটে বেঁধেছে এই গহীন জঙ্গলে। শুধু কি সে, তার সঙ্গে যে আরও 15 জন আছে। তবে যুবক এই অন্ধকারে বেরিয়েছিল গুপ্ত পথ খুঁজতে, কিন্তু মাঝপথেই তার চোখ আটকালো অন্য কিছু অস্ত্রধারী যোদ্ধাদের দিকে। তারা কেমন বিচক্ষণতার সঙ্গে এগুচ্ছে প্যালেসের দিকে। জাপানিজ সুদর্শন কিয়ৎক্ষণে এক দৃষ্টি তাকিয়ে রইল তাদের দিকে। ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো বেচারা ঠিক ধরা পড়ত। এমনিতেই গায়ে যা জ্বালা তার। যুবক তখনই পা চালায় উল্টো পথে। এহেন গরম একটা খবর কমান্ডারের কানে না পৌঁছলে কি আর চলে? জঙ্গলের আদ্য প্রান্তে পা রাখতেই আকাশের বুক চিরে ঝপঝপিয়ে নামলো মুষলধারে বৃষ্টি। 7 জন অস্ত্রধারী যোদ্ধারা তৎক্ষণাৎ নিজেদের স্নাইপারের চাবিতে টান বসালেন। একযোগে লম্বা এক নিঃশ্বাস টেনে সাহস জোগালেন বুক ভর্তি। অতঃপর পূর্ব অবগতদের ন্যায় একযোগে পা ঘোরালেন প্যালেসের পেছন দিকে। প্ল্যান মতে তারা প্যালেসে ঢুকবেন পেছনের রাস্তা দিয়ে, যা আগে থেকেই তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। প্রায় মিনিট 3 ধরে হাঁটছেন বলিষ্ঠ দেহি 7 পুরুষ। আশেপাশে নজর ঘুরিয়ে কাউকে তেমন দেখতে না পেয়ে কপাল গোছালেন 2-1 জন। কেউ কেউ তো ইতিমধ্যেই নিজ মনে প্রশ্ন ছুড়েছে, এত বড় একটা প্যালেসের পেছন থেকে গার্ড নাই কেন? মনের কোনো উত্থাপিত হওয়া প্রশ্নের সঠিক উত্তরের অপেক্ষা করেননি কেউই। উল্টো নিজেদের ভাগ্য ভালো এরূপ মেয়েকে দোহাই দিয়ে এগোলেন সামনে। পা ঘুরিয়ে যেই না সকলেই প্যালেসের পেছনে দরজার পানে ঘুরবে, অমনি সম্মুখে এক মুখোশধারীকে দেখে থমকে গেলেন সবাই। প্যালেসের পেছন দরজার দুটো সিঁড়ির উপরে বিশাল দেহ নিয়ে বসে আছেন এক বলিষ্ঠ দেহি। গায়ে স্রেফ কালো রঙা ওভারকোট, তার ভেতরে কিচ্ছু নেই। উদম ফর্সা পেটানো দেহখানা স্পষ্ট দৃষ্টিগোচর। যুবকের মাথার উপর গোলাকার টুপি, সম্পূর্ণ মুখমণ্ডল কালো রঙা মাস্কের খোলসে আবৃত। সে কেমন বসে আছে মাথা নুয়ে। এক হাতে তার একখানা চকচকে সিলভারের কুড়াল, মাঝে মধ্যেই ঘটে যাওয়া বিদ্যুৎ ঝলকানিতে তকতক করে উঠে সিলভারের তীক্ষ্ণ ত্বক। যুবককে এমনভাবে বসে থাকতে দেখে ভয় তটস্থ 7 যোদ্ধা। কারো কারো হাঁটুর হাড় টলমল, কারো বা হাতের। কেউ কেউ এত বৃষ্টির মধ্যেও ঢুক গেলছে বারংবার। তবে 7 জনের মধ্যে একজন বোধ হয় বীর পুরুষ। অদূরের ভয়ঙ্কর মানবকে বিলকুল তোয়াক্কা না করে তখনই হাতে থাকা স্নাইপারের চাবি দিয়ে আঙুল ঠুকালেন তিনি।
বন্দুকের ধাতব নলটা যুবকের পানে তাক করে কণ্ঠ উঁচিয়ে হুঙ্কার ছুড়ে বললেন, হুম দি ফাক ইউ আর। কথাটা আওড়ানোর প্রায় সঙ্গে সঙ্গেই বীর পুরুষের কপালের ঠিক মধ্যেখানে সম্মুখ থেকে উড়ে এসে বসলো ধারালো কোরালের কূপ। চোখের পলকে ঘটল ঘটনাটা। পাশে থাকা 6 জন বোধ হয় হতভম্বতায় ডুব দিয়েছেন একযোগে। এদিকে বীর পুরুষ ততক্ষণে দুর্বল হয়েছে, বলিষ্ঠ হাত দুটো হারিয়েছেন কর্মক্ষমতা, দুর্বল টলমল পা দুটো দাঁড়িয়ে থাকতে পারল না আর। তখনই হাঁটু গেড়ে বসে পড়ল ঘাস আবৃত জমিনে। পানিতে থই থই করছে চারপাশ। সে পানিতে বীরপুরুষের উষ্ণ তাজা লৌহ মিলেমিশে একাকার হলো। কপালের মধ্যে ভাগ চিরে ফিনকি দিয়ে গড়াচ্ছে লৌহ। ব্যথায় অবশ হয়েছে সম্পূর্ণ মস্তক। বাদবাকি 6 জনের ঘুর ভাঙল এতক্ষণে। সঙ্গীর এরূপ করুণ দশা দেখে তারা বড় উদ্বিগ্ন হলো। তৎক্ষণাৎ নিজেদের স্নাইপারের ধাতব নল অদূরের যুবক পানে তাক করতেই পেছন থেকে বেশ কয়েকজন এগিয়ে সে আচমকায় 6 জনের মাথায় খুলি বরাবর চেপে ধরল বন্দুকের নল। এক গম্ভীর পুরুষ পেছন থেকে কটমট কণ্ঠে শুধালেন, পুট ইয়োর গান ডাউন বাস্টার্স। মুহূর্তে স্থির হলেন যোদ্ধারা। হাতে থাকা স্নাইপারের চাবি থেকে সরিয়ে নিলেন আঙ্গুল। ওদিকে সিঁড়ির উপর বসে থাকা বলিষ্ঠ পুরুষ এতক্ষণে নড়ে চড়ে উঠে বসলেন বসা ছেড়ে। ভীষণ দাম্ভিকতার সাথে দুহাত পকেটে পুরে এগুলেন কয়েক কদম। বুট পরিহিত পা দুটো কেমন দাম্ভিকতার সঙ্গে পেশে যাচ্ছে পানি ভর্তি ঘাসের গা। মাথার উপর দাঁড়িয়ে থাকা কালো রঙা টুপিটার গায়ে বৃষ্টির ফোঁটা পড়তে তা ছড়িয়ে ছিটে যাচ্ছে চারপাশে। দাম্ভিক পুরুষের গা ভেজে একাকার অবস্থা। তবুও বৃষ্টির পানির কি আর অত সাধ্যে আছে দ্য শ্যাডো মনস্টারকে কাবু করার? সে পারেনি। অদম্য যুবক হুট করে পা থামালেন। ভেজে জমিনে হাঁটু গেড়ে কাতরাতে থাকা বীর পুরুষের মুখোমুখি এসে ঘাটটা সামান্য কাত করে সে আলগোছে হাত রাখল কোরালের হাতলে। অতঃপর মেরুদণ্ড বাঁকিয়ে মুখ নামিয়ে আনলো বীর পুরুষের মুখের কাছে। আহত মানবের দৃষ্টি যকল নিভু নিভু। সে দৃষ্টিতে নজর রাখল মনস্টার। মাস্কের আড়ালে এক অদ্ভুত অহংকারী কণ্ঠে ভীষণ শান্ত ভঙ্গিতে বলল, ওয়ান্না নো হু দ্য ফাক এম আই? দেন লিসেন, আই এম ইয়োর ফাকিং ড্যাডি। কথাটা শেষ করা মাত্রই যুবক শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছে। অতঃপর এক টানে আহতের কপাল থেকে কোরালটা বের করে আনতেই আহত কেমন চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল সিক্ত জমিনে। সে কে আর্তনাদ তার। থরথর করে কাঁপছে সর্বাঙ্গ। নির্দয় মানব সরু চোখে দেখল তা। পরক্ষণে এগিয়ে সে জোরালো চাপে নিজের ডান পায়ের বুট জুতার সোল ঠেকালো আহতের বুক বরাবর। বিরতিহীন কায়দায় একের পর এক কোরালের ঘায়ে ছিন্ন ভিন্ন করতে লাগলো বীর পুরুষের বক্ষপিঞ্জর। প্রতিটি ঘায়ে চারপাশে ছড়িয়ে ছিটে যাচ্ছে আহত যৌবকের লহু। পরাণ পাখি এতক্ষণে নিশ্চয়ই দেহ খাঁচা থেকে উড়ে গিয়েছে তার। তবু নির্দয় মাফিয়া বিস্ট থামছে না। নিজ জোরালো শক্তিতে ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন আহত যুবককে। প্রায় মিনিট 5 পৈশাচিক কর্মকাণ্ডের পর থামল মুগ্ধ। রক্ত রঞ্জিত ধারালো কোরালটা হাতে নিয়ে আলগোছে ঘাড় কাত করে তাকালো পাশে। বাকি 6 জন যুবকের এমন ঘাড় পাকানো দেখে নিঃশ্বাস আটকে নিয়েছেন বোধ হয়। নিজেদের বাঁচানোর একমাত্র সম্বল হিসেবে নিয়ে আসা স্নাইপারের বন্দুকগুলো ইতিমধ্যেই হাতছাড়া হচ্ছে তাদের। এই নিয়ে যন্ত্রণার শেষ নেই বেচারাদের। মুগ্ধ কেমন গাল পাকালো মনে হচ্ছে। মাস্কের আড়ালে তা অবশ্য অস্পষ্ট। যুবক পায়ে এগোচ্ছে পাখিদের দিকে। তার ফর্সা উদম প্যাটানো দেহখানায় ছিটে ফোটা রক্তের উপস্থিতি বড্ড জোরালো। ফর্সা হাত দুটোর অবস্থাও একই। তাকে সম্মুখে অগ্রসর হতে দেখে বাকি 6 জন কেমন হাওমাও জুড়েছে দেখো। 2 জন তখনই জ্ঞান হারানোর নাটক জুড়ে জমিনে ছেড়েছে গায়ের ভর। মুগ্ধ প্রতিক্রিয়াহীন। বিরতিহীন কদমে এগিয়ে সে আচমকায় পায়ের রুষ্ট চাপে পিষে ধরল জমিনে নাটক করে পড়ে থাকা যুবকের বুক। যুবক তখনই আর্তনাদ জুড়ল। 2 হাতে খামচে ধরল মুগ্ধের বুট পরিহিত কদম। গলায় ভীষণ অপরাধিত্ব ঢেলে করুণ অনুনয় জুড়ে বলল, মারবে না, প্লিজ মারবেন না, ক্ষমা করুন মনস্টার। মাথা ঝাঁকায় মুগ্ধ। ডান দিকে হাত বাড়াতেই গম্ভীর মুখ অ্যাডুন নত মুখে মনস্টারের দিকে এগিয়ে দিল একখানা রাশিয়ান ব্যাস্ট স্নাইপার বন্দুক। মুগ্ধ একটানে বন্দুকটা কাঁধে তুলে চাবিতে টান বসালো। পর মুহূর্তেই বন্দুকের ধাতব নল দিয়ে বেরোলো বৃষ্টির ন্যায় অগ্নিশিষা। আগুনের ছাপ ফুটিয়ে বিকট ধ্বনিতে বিদ্ধ হতে লাগলো পড়ে থাকা যুবকের গায়ে। মুহূর্তে ঝাঁঝরা হয়ে গেল যুবকের বক্ষপিঞ্জর সহ সর্বাঙ্গ। দীর্ঘক্ষণ অগ্নিশিষা বর্ষণে লেলাভোয়া আবরণ ফুটেছে স্নাইপারের নলে। মুগ্ধ থামল এবার। বন্দুকের গোড়া কাঁধে ঠেকিয়ে রেখে ঘুরে দাঁড়ালো বাকিদের দিকে। তখনই থরথর করে কেঁপে ওঠে বাকিরা। মুগ্ধ ঠোঁট কামড়ে হাসলে বোধ হয়।
শত্রুদের চোখে ভয় এবং কাতরতা দুটোই বড় পছন্দ তার। যুবক রোষ হয়ে এগিয়ে এলো বাকিদের দিকে। 4 জন যোদ্ধা দাঁড়িয়ে আছে একসঙ্গে, প্রত্যেকের হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা। মুগ্ধ সম্মুখে থাকা ব্যক্তির মুখোমুখি এসে দাঁড়ালো। সম্মুখের বলিষ্ঠ দেহের তুলনায় উচ্চতায় পাহাড় সম হওয়ায় সে নিজ উদ্যোগেই ঘাড় নামালো খানিক। অতঃপর লোকটার বুকের কাছে নজর রেখে হাত উঁচিয়ে এক অদ্ভুত শান্ত কণ্ঠে আওড়ালো, কি হলো নিক, হাউ আর ইউ? ক্যামেরার ওপাশে থাকা সুদর্শন কেঁপে উঠল তখনই। তড়িঘড়ি করে এক ঝটকায় কয়েক কদম সরে দাঁড়ালো বিশ্বলাকার টিভির সম্মুখ হতে। 7 জন লোকের শার্টের বোতামের সঙ্গে হিডেন ক্যামেরা পাঠিয়েছিল সে। উদ্দেশ্য ছিল মনস্টারের প্যালেস অব্দি পৌঁছানোর সকল গুপ্ত রাস্তা সম্বন্ধে জানা। তবে মনস্টার যে তার চাইতেও বিচক্ষণ। কি সুন্দর করে ধরে ফেলল ব্যাপারটা। ওদিকে মনস্টার কেমন বিকট ধ্বনিতে হাসছে দেখো। হাসতে হাসতে এক পর্যায়ে হুট করে থেমে গেল সে হাসি। ক্যামেরার দিকে আবারও আড়ালে থাকা দৃষ্টি তাক করে তাকিয়ে রইল নীরবে। ওপাশে থাকা নিক ভরকায় ফের। তখনই এগিয়ে সে সুইচ অফ করলো টিভির। আর এক ক্ষোভে এক আছাড় বসালো হাতে রিমোটটাই। দাঁতে দাঁত চেপেছে যুবক, রাগে কাঁপছে শরীর। গলায় চিৎকার দিয়ে উঠিয়ে বলতে লাগলো, এটাই শেষ নয় মনস্টার, এটাই শেষ নয়। মনে রাখবি, তোর জন্য শেষ চালটা আমি চালবো। তোকে কিভাবে ধ্বংস করতে হয় তা আমি ঠিক খুঁজে বের করব। সর্বাঙ্গে অন্যের উষ্ণ লুফুর ছিটে ফুটা, হাতে এখনো রক্তাক্ত কুড়াল যা হতে চুয়ে চুয়ে পড়ছে লুফু। মনস্টার নামক নির্দয় মানব দাঁড়িয়ে আছে গ্রাউন্ড ফ্লোরের 4 ফিটের নিচের লাউঞ্জে। বেসমেন্টের দুয়ার খোলা হয়েছে। ক্ষুধার্ত মাংসাশী হাঙরগুলো মানব শরীরে তাজা লুফুর ঘ্রাণ পেয়ে উন্মাদের ন্যায় লাফাচ্ছে। লাফানোর গতি বড় তীব্র তাদের। সুইমিং পুলের পানিগুলো কেমন উপচে পড়ছে বাইরে। ভারত অ্যাডুইন গা বাঁচিয়ে দাঁড়িয়ে আছে সুইমিং পুল থেকে 4 হাত দূরত্বে। বেচারা হাড়গুলো বড় ভয় পায়। কয়েকজন সেফটি স্যুট পড়ুয়া গার্ড ধীরে সুস্থে ছিন্ন ভিন্ন মানব দেহগুলো ধীরে সুস্থে ফেলে দিচ্ছেন সুইমিং পুল। খাবার পেয়ে কি খুশিটাই না হয়েছে হাঙরগুলো। ধারালো দাঁতের কটমট শব্দ তুলে কেমন কুড়কুড়ে চিবুচ্ছে মানব হাড়। সে শব্দ কর্ণকুহরে পৌঁছানো মাত্রই গায়ে হিম ধরে গেল অ্যাডুইনের। ভারত মানব ফের কদম পেছালেন আলগোছে। লাউঞ্জের 4 নম্বর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা মাফিয়া বিস্ট এক দৃষ্টি দেখছে সব। গা এখন পুরোপুরি উন্মুক্ত তার। নাভি কমরের বড্ড নিচে ট্রাউজারের স্থান। প্যাটের 6টি হাড় সুস্পষ্ট তাতে। তার সর্বাঙ্গে লেপ্টে আছে তাজা লুহু। এক হাতে আঙ্গুলের ভাঁজে সিগারেট চেপে ফুঁকছে অনবরত। যুবকের ঘাড় সমান এলোমেলো সিক্ত বাদামি চুলগুলো কোনোরকম টেনে টুনে ঝুঁটি বেঁধে রাখা। বেশ সময় নিয়ে বৃষ্টি ভেজায় যুবকের গায়ের ত্বক বুঝে আজ চাঁদের স্নিগ্ধতাকে হার মানাবে। শুভ্র রঙা মুখখানায় বাদামি ঠুরচোরা যেন এক দক্ষ কারিগরের হাতে তৈরি নিখুঁত ভাস্কর্য। যুবক আলগুছে পা নামায় সিঁড়ি থেকে দাম্ভিক কদমে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাডুইনের ঠিক পাশে। এদিকে তার উপস্থিতি পেয়ে তখনই নড়ে চড়ে দাঁড়ায় অ্যাডুইন। বাধ্যতায় নুয়ে নেয় ঘাড়। মুগ্ধের কঞ্চিত দৃষ্টির সম্মুখে সিগারে লম্বা লম্বা টান বসে সে কেমন গম্ভীর গলায় আওড়ালো, জাস্ট ইমাজিন অ্যাডউইন, হাঙরদের খাবার হিসেবে আজ ছিন্ন ভিন্ন মানব দেহের বদলে তুই থাকলি, তাও আবার জীবন্ত অবস্থায়। ওরা তোর হাড়গোড় কুরকুর শব্দ তুলে ভাঙলো। তোর সর্বাঙ্গ নিয়ে টানা হেঁচড়া করে যে আগে পেল সে খেলো। ব্যাপারটা কেমন হয় বলতো? ইন্টারেস্টিং না? ভয় আত্মা উড়ে যাবার জোগাড় অ্যাডুইনের। বেচারার পা দুটো কাঁপছে থরথর করে। ভাগ্যিস ঢিলে ঢালা প্যান্ট পরেছিল, নয়তো ইজ্জতের ফালুদা হতে খুব একটা সময় লাগতো না। অ্যাডুইন ঢুক গেল শুকনো। তখনই হড়বড়ে অনুনয় জোরে বলল, ক্ষমা করুন মনস্টার, ক্ষমা করুন। এমন চিন্তা ভাবনা আমি দুঃস্বপ্নেও করতে পারবো না। মুগ্ধ প্রতিক্রিয়াহীন। সিগারেট টান বসাতে বসাতে আচমকাই মনটা লাফিয়ে উঠল কাউকে এক পলক দেখার জন্য। তবে রূঢ় মানব নিজের এরূপ ইচ্ছেকে পরাস্ত করলেন। কপাল গুছিয়ে একের পর এক লম্বা লম্বা টান বসালেন সিগারে। তবে বালায় ষাট, তার বেহায়া মনের উচ্চাটন বাড়ছে বই কমছে না মোটেও। মস্তিষ্ক বড় বিরোধ করলেও মন ছুটে যাচ্ছে বেহায়া চিন্তায়। এক পলক দেখতে চাচ্ছে ঘাড়তারা মেয়েটাকে। মন মস্তিষ্কের এরূপ দোলাচলে অবশেষে মস্তিষ্ক ক্ষুব্ধ হলো। আগুন জ্বালিয়ে দিল যুবকের মাথার তালুতে। গা ভর্তি রাগ ঢেলে দিলেও যুবকের মন নিজ বাক্যে অটল। অবশেষে মুগ্ধ রাজি হলো। এক পলক মেয়েটাকে দেখে নিলে কি বা হয়ে যাবে। মন এরূপ কথা তুললেও মস্তিষ্ক ফুরন কাটল ফের। আচমকা নির্দয় মানবকে বলল, ঠিক আছে,
যা ওই বান্দির মেয়েকে দেখে আয় এক পলক, হাতে কুড়ালটা নিয়ে যাবি, দরকার পড়লে আজকে ওর সানডে মানডে ক্লোজ করে ফেলবি। প্রস্তাবটুকু বুঝি বড্ড মনে ধরল রুরো মানবের। এহেন চিন্তার পরিক্রমায় সে পা ঘোরায়। সিগারের কলুষিত ধোঁয়া মুখ পরে নিয়ে ধীরে ধীরে ছাড়তে ছাড়তে এগুলো এলিভেটরের দিকে। পেছন থেকে আর দৃষ্টি তাকিয়ে আছে অ্যাডুইন। যুবকের ঠোঁটের কোণে কেন যেন হুট করেই ফুটে উঠল এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। শীতল আবহে ছেয়ে আছে মৃদু আলোয় ডুবে থাকা কক্ষটা। সিক্ত দেহ নিয়ে কক্ষে ঢুকল মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজেছে 4 নম্বর মোটা সিগার। বাহাতে তার এখনো ধরে রাখা ধারালো কোড়ালটা। সে নীরবে এগোচ্ছে বিছানার ধারে। আজও বিছানার চারপাশে সফেদ রঙা মসলিন ফিনফিনে পর্দা ফেলে রাখা, যার ওপাশ দিয়ে মৃদু মন্দ দেখা যাচ্ছে সপ্তদর্শীকে। মুগ্ধ শক্ত করল চোয়াল। হাতের মুঠোয় চেপে রাখা কুড়ালের হাতলটা আরেকটু তুলে নিল উপরে। অতঃপর এগিয়ে সে ডান হাতে আলতো করে পর্দাগুলো সরিয়ে ঘুমন্ত সপ্তদর্শীর পানে শক্ত দৃষ্টি তাক করতেই ফের দৃষ্টিতে পরিবর্তন নামল মুগ্ধের। মুখাভাব থেকে এতক্ষণে রূপচে পড়া হিংস্রতাটুকু সরে গিয়ে শ্রেথায় লেপটে গেল এক রাস মুগ্ধতা। কপালের চামড়ায় নামলো অদ্ভুত শিথিলতা। শক্ত চোয়ালখানা ছেড়ে দিল বেশি গুচ্ছ। ঠোঁটের ফাঁকে জ্বলতে থাকা সিগারটা নিজে নিজেই ক্ষয় হতে লাগলো। হয়তো বিহব্বল যুবক টান বসতে ভুলে গিয়েছে বোধহয়। বা হাতের শক্ত মুঠো ক্রমশ নরম হচ্ছে। ধারালো কোড়ালের হাতলখানা হাতের মুঠো থেকে অবহেলায় গড়িয়ে পড়তে নিলে যুবক শেষ সময় ধরে ফেলল তাকে। মুখভাবে একরাশ প্রশান্তি ঢেলে সেই মেরুদণ্ড বাঁকাতেই হুট করেই তার দৃষ্টি গিয়ে আটকালো কাত হয়ে শুয়ে থাকা সপ্তদশীর 2 হাতের বাঁধনের পানে। ঘুমন্ত মাহির বালিশের একপাশে একখানা খোলা বই। বোধহয় বই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে মায়াবিনী। চোখ থেকে এখনো চশমা খোলা হয়নি তার। যুবক ঠুকুটাই আলতো করে ডান হাতটা সম্মুখে বাড়িয়ে ধীরে সুস্থে ঘুমন্ত মাহির চোখের উপর থেকে চশমাটা খুলে এনে রেখে দিল বইয়ের উপর। যুবক হয়তো নিজেও জানে না তার এমনটা করার কারণ। তাছাড়া জানবে বা কি করে? সে তো ইদানিং মেয়েটার কাছে এলে দিন দুনিয়া ভুলে বসে। মুগ্ধ ঘুমন্ত শব্দদস্যুর দিকে আরেকটু ঝুঁকে আসতে গেলেই হঠাৎ মাহির নরম বক্ষ পিঞ্জরের কাছ থেকে খানিক দুলে উঠল পশমে কিছু। মুগ্ধ স্থির হলো তক্ষুনি। কপাল কুঁচকে ঘাড় কাত করতে দেখলো কিউটে ঘুমোচ্ছে মাহির উষ্ণ আবেশে। হুট করেই মাথার তালুও জ্বলে উঠল মুগ্ধের। প্রাণীটা কেন মাহির বুকে গিয়ে ঘুমোবে? বিছানায় কি জায়গার অভাব পড়েছে? মুহূর্তেই নাকের পাটা ফুলল মুগ্ধের। নাকের সরু ছিদ্রতেই বের হচ্ছে রাগান্বিত ধোঁয়া। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করেছে মুগ্ধ। এক অদ্ভুত হিংসায় জ্বলতে থেকেই কেমন হাত বাড়িয়ে ঘুমন্ত কিউটির বেরিয়ে থাকা এক পা ধরে আলগোছে টেনে বের করে আনলো মেয়েটার উষ্ণ আবেশ থেকে। অতঃপর নিজ রুক্ষ হাতের আঙুল দিয়ে ঘুমন্ত কিউটির লেজের দিকে সামান্য চাপ দিতেই ছোট্ট এক নলাকার মাংসপিণ্ড বেরিয়ে এলো। তা দেখা মাত্রই গা পিত্তি জ্বলে উঠল মুগ্ধের। কত বড় সাহস! একটা ব্যাটা জাত প্রাণী তার বান্দির মেয়ের বুক ঘেঁষে ঘুমোচ্ছে। রাগে সাপের ন্যায় ফুসফুস করছে শ্যাডো মনস্টার। তাও আবার নিজ অজান্তেই এক ভিত্তিহীন কারণে। সে তৎক্ষণাৎ নিজের রুক্ষ হাতের মুঠোয় ঘুমন্ত পশমী বুবা প্রাণীটাকে আঁকড়ে ধরল। কিউটির নরম তুলতুলে গালে আঙুলের টোকায় থাপ্পড় দিয়ে হিসে শোধালো, এই বান্দির ছেলে, ওর বুকে কি তোর? হুটহাট আক্রমণে ঘুম ভাঙল কিউটির। লালচে চোখ দুটো ধীরে ধীরে খুলছে সে। এক প্রকার অবুধের ন্যায় তাকালো সম্মুখে। মুগ্ধ ফুসফুস করে গালমন্দ করছে কিউটিকে। অথচ ছোট্ট পশমী কিউটি থুড়ায় বুঝলো রুরো মানবের চাপা স্বরের খিটমিট বাক্য। বেচারা কেমন নিভু নিভু চোখে ঠুলছে দেখো। চোখ ভর্তি রাজ্যসম ঘুম তার। মালকিনের উষ্ণ বক্ষদের সেই মুখ লুকিয়ে সে প্রশ্নদের ঘুমাচ্ছিল বেচারা। তবে সে সুখ কি আর দীর্ঘস্থায়ী হয়? কার পাকা ধানে সে মই দিয়েছিল কে জানে। বেচারাকে ঘুমের মধ্যেও এমন টেনে হিচড়ে মালকিনের উষ্ণ আলিঙ্গন থেকে বের করে আনাটা কি খুব দরকার ছিল? কেউটা এখন ঢুলছে। এরই মধ্যে মুগ্ধের শক্তভুক্ত হাতের রুক্ষ মুঠো আচমকাই কেউটি বেচারাকে শূন্যে তুলে নিল। হেরু পতর্কিত কাণ্ডে ভরকায় কেউ। চোখ দুটো বিস্ফোরিত আকারে খুলে রাখতে সম্মুখে দেখলো এক সুদর্শন পাগল হিউম্যান তার দিকে কেমন কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। দাঁত কিরমির করতে করতে সে বলছে, প্রাণে বাঁচতে চাইলে আমার চাশমিশের কাছ থেকে যত সম্ভব দূরে দূরে থাকবি বান্দির ছেলে। খবরদার, যখন তখন ওর গা ঘেঁষবি না। বুকের কাছে তো ভুলেও এগোবি না, না হলে এক আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে ফেলবো। মাইন্ড ইট। ছোট্ট পশমী মানব ভাষা জানে না।
মুখ গহ্বরে জীব থাকা সত্ত্বেও মানব ভাষা উচ্চারণ করার প্রয়োগ সম্বন্ধে অবগত নয় সে। আর নয়তো বেচারা বোধ হয় এক্ষুনি প্রত্যুত্তরে বলতো, কেন বে তার ছেঁড়া হিউম্যান? আমার আম্মুর বুকে আমি যাব, তাতে তোর বাপের কি? তুই কি আমার বাপ লাগিস যে আমাকে এভাবে ধমকাচ্ছিস? নিজে যেতে পারবি না আর আমি যাচ্ছি বলে জলে, তাই না? বুবা প্রাণীদের চিত্তে খই ফুটলেও জিভের ডগা শান্ত থাকাটাই যেন প্রকৃতির নিয়ম। ছোট্ট কিউটি তাকিয়ে আছে পিট পিট চোখে, দৃষ্টি তার এক আকাশ সম সন্দিগ্ধতা। বিরক্তিতায় ছেয়ে গিয়েছে শুভ্র রঙা পশমী মুখশ্রী, আদরে ছানা মুচড়াচ্ছে। রুড়ো মানবের রুক্ষ হাতের মুঠোয় গা নাচাচ্ছে ভীষণ। ক্ষুদ্র ক্ষুদ্র দাঁতগুলো একে অপরের সনে পিষ্ট করে কুটকুট শব্দ তুলছে বেচারা। তা দেখে মায়া হলো না মুগ্ধের। যুবক আগের ন্যায় অগ্নিদৃষ্টি তাকিয়ে আছে কিউটির পানে। দেখেন চোয়ালখানা তার ফুটে উঠেছে বেশ ফর্সা ললাটপটের দৃশ্যমান গোটা কত ক্ষোভের ভাঁজ। মুগ্ধ অনবরত হিসফিসিয়ে যাচ্ছে। সাপের ন্যায় ফুসফুস করতে করতে চাপা ক্ষোভে দাঁত কিরমির করে আওড়ালো, জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মাই প্রপার্টি, ওকে? ওকে ছোঁয়ার অধিকার কেবল আমার, আর আমি আমার অধিকারের ওপর অন্য কারো হস্তক্ষেপ মোটেও সহ্য করি না। কিউটের চোখ দুটিতে বোধহীনতার ছাপ স্পষ্ট। অবুধ দৃষ্টি আটকে আছে সম্মুখের সুদর্শন যুবকের পানে। লোকটার এত রাগ হবার কারণ কি? তাই হয়তো ভাবতে ভাবতে দৃশ্যহারা বেচারা। এদিকে মুগ্ধের দাঁত কপাটির কটমধ্বনি পূর্বের তুলনায় কমেছে খানিক। শূন্যে তুলে রাখা শক্তপুক্ত হাতখানা পরক্ষণই নামিয়ে আনলো রুড়ো মানব। মুখভাবে একরাশ বিরক্তি ফুটিয়ে তখনই পশমে কিউটিকে ছুঁড়ে মারল মখমলি বিছানার কুলে। হেন হুটহাট কাণ্ডে নিজ ক্ষুদ্র দেহটা খানিক নড়িয়ে চাড়িয়ে তৎক্ষণাৎ উঠে বসে কিউটি। ভাগ্যিস বিছানাটা নরম ছিল, নয়তো বেচারা বোধ হয় এক্ষুনি পটল তুলত। ওইটুকুন কিউটি বড় সাহসী। সহসাই মাথা তুলে তাকায় সম্মুখে। দুপায়ে ভর দিয়ে শরীর শটান করে দাঁড়ানোর বৃথা বয়সে মত্ত সে। অদূরে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে দেখো। পারছে না ওই চোখ দিয়ে গিলে খেতে কিউটিকে। ক্রমশ ফর্সা মুখশ্রীটা লাল হচ্ছে মুগ্ধের। গরুবর্ণা কপালের চামড়ার উপস্থিতি দগদগে ক্ষতে বোধ হয় আবারও নতুন করে আঁচড় লেগেছে। ললাটে ছেয়ে থাকা সিক্ত চুলগুলো পুনরায় সিক্ত হচ্ছে তাজা লৌহুর উপস্থিতিতে। ডান হাতেরও যে বেহাল দশা, রুক্ষ হাতের তালু বরাবর গভীর ক্ষত। সে ক্ষত নিয়ে কিনা শ্যাডো মনস্টার মেরে এসেছেন 7 জন অস্ত্রধারীকে। সুদর্শনের মুখভাবে ব্যথাতুপ ছাপ অনুপস্থিত, যেন কপালের এবং হাতের এমন দগদগে ক্ষতগুলো মুঠেও কাব করতে পারছে না তাকে। সে বরং বেখেয়ালি নিজের প্রতি। বেখেয়ালে ভুলে বসেছে নিজের সকল কাজ। মুখভাবে ফুটেছে এক ভিত্তিহীন প্রতিহিংসার আগুন, যে আগুনের শীর্ষে আপাতত ছোট্ট পশমের স্থান। যুবক চিরবির করছে, দুহাতে নিজ উন্মুক্ত কোমরের দুপাশ আঁকড়ে এগোয় সম্মুখে। নীরবে বিছানার কাছে এগিয়ে সে মেরুদণ্ড বাঁকিয়ে ফের কিউটের দিকে ঝুঁকে দাঁড়ায় রুড়ো মানব। আগের ন্যায় কপাল গুছিয়ে বেটি ব্যস্ত চাপা কণ্ঠে চিরবিরে বলে, ডু ইউ থিঙ্ক ইউ আর মোর হ্যান্ডসাম দ্যান মি? নো ওয়ে বাস্টার্ড, আই এম মাচ হটার অ্যান্ড সেক্সিয়ার দ্যান ইউ। তুই দেখতে যতই কিউট হোস না কেন, আমার বান্দির মেয়ে দিন শেষে ভয় পেলে সবার আগে আমার বুকেই ছুটে আসে। তাই বুঝতে পারছিস তোর আর আমার পার্থক্যটা? মাথার সবগুলো স্নায়ুর চাপে পাগল হয়েছে দ্য গ্রেট রুশদি কিং ওরফে মাফিয়া শ্যাডো মনস্টার। নয়তো সামান্য একটা খরগোশের সঙ্গে প্রতিহিংসা দেখিয়ে এমন থোড়ায় বলতো, উন্মাদ যুবক কেমন বাঁকা হাসছে দেখো। ছোট্ট কিউটের পানে ক্রূর দৃষ্টি লেপটে পা ঘোরালো উল্টো পথে। কিউটি ছানাও এমন এক দৃষ্টি তাকিয়ে আছে যেন এক অঘোষিত নীরব যুদ্ধ দুজনের মধ্যে, যে যুদ্ধের পুরস্কার হিসেবে নাম লিখিয়েছে স্বয়ং মাহি। উদুমগা ফর্সা পিটানো দেহখানায় ঘামের তীব্র উপস্থিতি স্পষ্ট। সিলিংয়ের সঙ্গে ঝুলে থাকা মোটা মোটা দুটো কালো রঙা স্ট্র্যাপের সনে নিজ শক্তপোক্ত হাত দুটো আটকে শরীর শূন্যে ঝুলাচ্ছে মুগ্ধ। একবার উঠছে উপরে, তো আবারও পরক্ষণই নেমে আসছে নিচে। কঠোর শারীরিক কষ্টতে দৈহিক সৌন্দর্য বাড়ছে জনাবের। ফর্সা উদম দেহখানা শুষে নিচ্ছে জাগতিক সকল সৌন্দর্য। শক্ত দু হাতের ফুলে ফেপে থাকা মাসেলগুলো ফুলছে ভীষণ। প্রতিটি দোদুল্যমান আন্দোলনে পিঠের শক্ত মাংসের পেশিতে টান পড়তে সেথায় আকার ধরেছে প্রজাপতির। ম্যাধহীন প্যাটানো অধুরের 6টি হাড় সুস্পষ্ট। যুবক যখন নিজ কার্যে বেজায় নিমগ্ন, ঠিক তখনই ঘরের দরজায় কর্কশ শব্দে অ্যালার্ম বেজে উঠল। একবার,
দুবার, পরপর 3বার। এহেন কাণ্ডে সহসায় ঘাড় বাঁকায় মুগ্ধ। ঝুলন্ত স্ট্র্যাপে হাত ঝুলিয়ে রেখে কপাল কুটায় বিরক্তি তাই। নিজের কাজের মাঝে ব্যাঘাত ঘটানো মোটেও পছন্দ নয় মাফিয়া মনস্টারের। তাও সেই কাজ যদি হয় তার শারীরিক কসরত, তাহলে তো কথাই নেই। যুবক আবার নিজ হ্যান্ডসাম বডি নিয়ে বড্ড সিরিয়াস কিনা মুগ্ধ তখনও ঝুলছে শূন্যে। সেকেন্ড 2-1 পেরোনোর পর অ্যালার্মের পুনরাবৃত্তি না হওয়ায় সে কেমন কপাল কুচকে চোয়ালের পেশি টানটান করে ফের শরীর উঠালো উপরের দিকে। এরই মধ্যে অ্যালার্ম বাজলো দুর্বার গতিতে। থামাথামির নাম নেই। যুবক চোয়াল ফুটালো এই পর্যায়ে। মাথা ভর্তি অদৃশ্য আগুন নিয়ে তখনই নেমে এলো নিচে। ফর্সা মুখখানায় এক পশলা রাগান্বিত ছাপ ফুটিয়ে সে কেমন গটগট পায়ে এগিয়ে গেল সম্পূর্ণ কাচের তৈরি নন ট্রান্সপারেন্ট স্লাইডিং দরজার পানে। অতঃপর এগিয়ে সে দরজার গোলাকার নবে হাত ঠেকিয়ে একটানে দরজা খুলতে খুলতে তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে বলে ওঠে, হু দ্য ফা? বাকিটা যুবকের শুকনো জিভের ডগা আটকে গিয়েছে হুট করে। কণ্ঠে নেমেছে একরাশ হতবাকতা। বাদামি চোখ দুটো বিস্ময়ে ছুঁয়েছে কপাল। ললাট স্পর্শে এলোমেলো শাইনি বাদামি চুলগুলো ঢেকে দিচ্ছে যুবকের বিস্ময়াবিষ্ট দৃষ্টি। চোয়ালটা কেমন আলমনি খানিকটা নেমে এসেছে তার। তামাকে পুরা শুকনো বাদামি ঠোঁট দুটো নড়ল বোধ হয় খানিক। মুখ গহ্বর দিয়ে অস্ফুটে বেরোলো, তুই? দরজার নিকট দাঁড়িয়ে আছে সপ্তদর্শী। গায়ে একখানা ল্যাভেন্ডার রঙা স্কিনি সিল্ক কাপড়ের ড্রেস। স্লিভলেস হওয়ায় সপ্তদর্শীর মাখনের ন্যায় ফর্সা মসৃণ হাত দুটো সুস্পষ্ট। বিদেশি ঢঙ্গের 8-7 পোশাকের আড়ালে লুকে থাকা নারিকায়া যেন অনায়াসেই ধরা দিচ্ছে যুবকের বিস্ময়াবিষ্ট দৃষ্টি। গলার কাজটা উন্মুক্ত সপ্তদর্শীর। মসৃণ সরল বক্ষদেশের আভাস মিলছে সহজেই। যেন ম্যাধহীন ক্ষীণকায় কোমরের গড়ন, যেন বাঁকানো ধনুক। যুবকের বাদামি চোখ দুটো বুঝে ধাঁধিয়ে গেল সপ্তদর্শীর আঙ্গিক সৌন্দর্যে। ঘরময় -ডিগ্রি তাপমাত্রা চললেও তার কণ্ঠায় নামলো বিশাল আকারের খরা। শুকনো অধৈর্যরা সিক্ত জিভ ঠেলে খানিক ভিজিয়ে নিচ্ছে মুগ্ধ। তবে কাণ্ড দেখো, আজ বোধহয় গরমটা বেশ বেড়ে গিয়েছে তার। যুবক ব্যর্থ চেষ্টায় নিজ অসভ্য চোখ দুটোকে এক প্রকার টেনে হিচড়ে সরিয়ে আনতে চাইছে মেয়েটার উপর থেকে, কিন্তু বালাই ষাট। অসভ্য অবাধ্য চোখ দুটো যে আজ লাগামহীন আর নিগুড় দৃষ্টি অবলোকন করে যাচ্ছে সপ্তদর্শীর বাঁকানো কায়া। যুবক স্পষ্ট টের পাচ্ছে তার হৃদয় কাঁপছে। সে কি আর যেন তেন কাঁপা? মুগ্ধ বড় বিরক্ত হলো নিজ অবস্থাতে। কপালের চামড়ার গোটাকতক ভাঁজ ফেলে তখনই বা হাতে খামচে ধরল নিজ হৃৎপিণ্ডের অংশ। দাঁতে দাঁত চেপে কটমট ধ্বনিতে হিসফিসে বলল, এই শালা থাম, ম্যারাথনে দৌড়াবি নাকি? কর্ণহীন হৃৎপিণ্ড আদৌ কথাটা শুনল কিনা কে জানে। তবে সম্মুখে থাকা মায়াবিনী কেমন আবেদনময়ী আঙ্গিকে হেসে উঠল তা শুনে। তার হাসির শব্দে কেঁপে ওঠে রূঢ় মানবের বুক। থমকে যায় ক্রূর দৃষ্টি। নিঃশ্বাসের গতি কয়টা মিস হলো তা আপাতত তার ধারণার বাইরে। সে কেবল মুগ্ধ চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। সপ্তদর্শী হাসছে, সেই সঙ্গে হাসছে তার মায়াবী চোখ দুটো। আজ সে চোখে চশমা অনুপস্থিত, ফলে ঘন পাপড়ে মিশ্রিত হরিণী চোখ দুটো বড় টানছে নির্দয় মাফিয়া বসকে। যুবকের বিমুগ্ধ নয়ন মাহির উপর স্থির থাকতেই আচমকা হাসি থামায় মাহি। মুখবয়বে এক নিরবিচ্ছিন্ন আবেশী ভঙ্গিমা ঢেলে নিজ উদ্যোগেই মধ্যকার দূরত্ব ঘুরছে এগিয়ে এলো এক কদম। যুবকের মোহাচ্ছন্নতায় মুদে থাকা চোখ দুটোতে আবেশী দৃষ্টি ডুব দিয়ে হুট করেই নিজের শীতল ডান হাতখানা উঠিয়ে এনে রাখলো মুগ্ধের বুকের বা পাশে। তখনই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত বিদ্যুৎ ঝলকানি অনুভূত হলো নির্দয় মাফিয়া বসের। হৃদয়টা বুঝছে এখনই ছুটে আসতে চাইছে বাইরে। নিঃশ্বাসের গতি তার বেড়ে গিয়েছে বহুগুণ। চোখ দুটো আটকে গিয়েছে সম্মুখে। মাহি হাসলো, ঠোঁট কামড়ে সে কি নিপুণ কৌশলে আবেদনী কায়দায় হাসলো সপ্তদর্শী। মাফিয়া মনস্টার দুর্বল হলো তা দেখে। গলার কাছে কঠিন বাক্যগুলো ভিড় জমেছে। অনুমতির অভাবে ভিড় ঠেলে বেরোচ্ছে না তারা, ফলে যুবকের কণ্ঠ হয়েছে বাকরুদ্ধ। এদিকে সপ্তদর্শী মুচকি হেসে অত্যন্ত ঠান্ডা গলায় আওড়ালো, মাফিয়া বিস্ট শেষমেশ এ কি হলো আপনার? আপনার বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আমার নামে দৌড়াচ্ছে কেন? তবে কি আমি ধরে নিব আপনি আমায় ভালোবেসে ফেলেছেন? দুর্বল হচ্ছেন আমার প্রতি? সহসায় ঘুর ভাঙল যুবকের। কপালের চামড়ায় দেখা মিলল গোটা কতক ক্ষোভের ভাঁজ। সে তখনই এক ঝটকায় নিজ বুক হতে নামিয়ে দিল মাহির নরম তুলতুলে হাতখানা। পায়ের গতি পেছনে ঠেলে মাছ খায় কণ্ঠে আওড়ালো,
ওসব ভালোবাসা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট আর জাস্ট ননসেন্স। দ্য গ্রেট রুশদি কিংয়ের কোনো দুর্বলতা নেই, আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। নাও ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে, সোজা ঘর থেকে বের হ। সপ্তদশী মানতে নারাজ। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের শক্তপোক্ত দেহের পিছনে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ায় রুরো মানব। সহসা ভ্রু কুচকে শক্ত পড়ল চোয়াল। কোমরের পিঠে দু হাত চেপে গমগমে গলায় করছে বলল, কথা কানে যায়নি তোর বান্দির মেয়ে? ঘর থেকে বের হ বলছি। শুনল মাহি। ঘাড়ের নরম মাংসল জায়গাটুকু কুচকে ঘালুচে তাকালো সম্মুখে। যুবকের ক্রূর দৃষ্টি ফের আচ্ছন্ন নয়নে তাকিয়ে থেকে হাসলো একটুখানি। এদিকে তার এহেন কাণ্ডে ফের স্থির হলো রুরো মানব। এক মুহূর্তের জন্য নিজের সকল রূঢ়তা এক পাশে ঠেলে দিয়ে মেয়েটার পানে তাকালো নির্লিপ্ত দৃষ্টিতে। হুট করেই আনমনে বিড়বিড়িয়ে আওড়ালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।